তখন আমি 20 বছরের তরতাজা যুবক, কলকাতার কলেজে পড়াশুনো করি। আমার মামার বাড়ি ছিল ওই বনগাঁর দিকে গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গা স্টেশনে নেমে রিক্সা কিংবা সাইকেল ভ্যানে বেশ খানিকটা যেতে হয় আমার মামার বাড়ি। সে বছর শ্রাবণের মেলা উপলক্ষে বাড়ির সকলে মামার বাড়ি যাওয়ার ব্যাপারে ঠিক হলো। মা, বাবা আর বোন আগেই মামার বাড়ি চলে গিয়েছিল। আমার যাওয়ার কথা ছিল শনিবার বিকেল। প্রণব নামে আমার এক কলেজের বন্ধু ছিল, শহরের ছেলে, তাই আগে গ্রামের মেলা কখনো দেখেনি। আমার যাওয়ার কথা শুনে প্রণব আমার সাথে আমার মামার বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। আমিও রাজি হয়ে গেলাম, ভালোই হবে। সেদিন তাই বেশ খুশি মনে দুজনে কলেজ থেকে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আনন্দে বাদ সাধল প্রকৃতি। হঠাৎ করেই ঝোড়ো হাওয়া উঠল, সঙ্গে মুষলধারে বৃষ্টি। বর্ষার মাঝামাঝি সময় অবশ্য এমনই ঝমঝমিয়ে বৃষ্টি তো হয়ই। খানিক দূরে এসে ট্রেনটা হঠাৎ আটকে গেল। কোথায় যেন রেল লাইনের তারে গাছ পড়েছে। এইভাবে আটকে থাকার পর ট্রেন ছাড়তে বেশ খানিকটা দেরি হয়ে গেল। গোবরডাঙ্গা স্টেশনে আমরা যখন নামলাম তখন রাত 9টা বাজে। স্টেশনে নেমে আরো 5-6 কিলোমিটার গেলে তবে আমার মামার বাড়ির গ্রাম। যখনকার কথা তোকে বলছি তখন গ্রামে রাস্তাঘাট সেরকম পাকা হয়নি, বিদ্যুৎও পৌঁছয়নি। গ্রামে কাঁচা মাটির রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তার মাঝে মাঝে এত কাদা হতো যে পথ চলাই দায় হয়ে উঠত। স্টেশনের সামনে বড় একটা বট গাছ, তার নিচেই ওই ভ্যান রিক্সাগুলো দাঁড়িয়ে থাকতো সারি দিয়ে। কিন্তু আজ আজ একটা ভ্যানও মিলছে না। কিভাবে যাবি রে? কোনো যানবাহনই তো চোখে পড়ছে না। মনে হয় প্রবল বৃষ্টি হওয়ার জন্য প্যাসেঞ্জার না পেয়ে সবাই বাড়ি ফিরে গেছে। কি আর করা যাবে, রাস্তা জানা আছে যখন দুই বন্ধুতে গল্প করতে করতে চলে যাব। চল চল তাহলে। নিরুপায় হয়ে আর দেরি না করে দুজনে হাঁটতে শুরু করলাম। আমার হাতে ছিল ছোট্ট একটা টর্চ। অনেকদিন এ পথে যাতায়াত না থাকলেও মামার বাড়ি যাওয়ার রাস্তা আমার বেশ ভালোই মনে ছিল। খানিকটা এগোনোর পর হঠাৎ অন্ধকারে আলোর রেখা দেখতে পেলাম। একটা লোক হ্যারিকেন হাতে আমাদের সামনে এসে দাঁড়ালো। কুচকুচে কালো লোকটি একটা কালো চাদর গায়ে জড়িয়েছিল। কোথায় যাবেন বাবুরা? গোবিন্দপুরে আমার মামার বাড়ি যাব, কিন্তু সেখানে যাওয়ার জন্য কোনো ভ্যান বা রিক্সা নেই, তাই হেঁটেই যাচ্ছি। আচ্ছা, আপনি কি কোনো যানবাহনের ব্যবস্থা করে দিতে পারেন? না বাবু, এখন কোনো কিছু পাওয়া যাবে না। তাছাড়া এদিক দিয়ে তো যেতে পারবেননি বাবু। কেন যেতে পারবো না কেন? খালের উপরে যে পালটা ছিল সেটা আজকেই ভেঙে পড়েছে, তাই এদিক দিয়ে যাতায়াত বন্ধ আছে। আমি তখন ভাবলাম, লোকটা মিথ্যে কথা বলছে না তো? এক কাজ কর, চল একবার দেখে আসি, ওনার কথা সত্য না মিথ্যা প্রমাণ হয়ে যাবে। একটু এগিয়ে গিয়ে আমরা টর্চের আলোয় দেখলাম সত্যি খালের ওপরে কাঠের সেতু ভেঙে গেছে। বর্ষার জলে খাল ভরে গেছে, একমাত্র
সাঁতার কেটেই কেবল পার হওয়া যাবে। কি করব ভাবছি, এমন সময় আর একটা রাস্তা আছে বাবু, তবে সেই রাস্তায় রাতের বেলা যাওয়ার বিপদ আছে। কিসের বিপদ? জঙ্গলের রাস্তা তো, অনেক কিছুরই ভয় আছে। বিশেষ করে তেনাদের আস্তানা আছে ওই রাস্তায়। তেনাদের বলতে কি বোঝাতে চাইছেন? রাতের বেলায় তাদের নাম মুখে আনতে নেই বাবু। প্রেতাত্মার কথা বলতে চাইছেন তো? আমরা ভূতে বিশ্বাস করি না। যেমন করেই হোক, যেতে আমাদের হবেই। আপনি শুধু রাস্তাটা কোন দিকে সেটা দেখিয়ে দিন। আচ্ছা বেশ, আমার বারণ আপনারা শুনবেননি, বুঝতে পারছি। বলছি শুনুন, বাদিকের ওই রাস্তা বরাবর সোজা রাস্তা গেলেই জঙ্গল পড়বে। জঙ্গল পেরিয়ে গেলে পাবেন তেমাতা রাস্তা। সেখান থেকেই ডান দিকের রাস্তাটা, এই যে পোল পেরিয়ে মূল রাস্তায় আপনারা যেতে চাইছিলেন, ওই তার সাথেই মিশেছে। আমরা তার দেখানো পথেই এগিয়ে চললাম। একটু পরেই জঙ্গল শুরু হলো। রাস্তার দুপাশে শাল, সেগুন, পলাশ, বট, অশ্বত্থ গাছের সারি। রাস্তাটাও খুব একটা প্রশস্ত নয়। ঝোপ ঝাড়, লতা, গুল্ম সব ঝুঁকে এসে রাস্তা দখল করেছে। মাটির রাস্তার মাঝে মাঝে জলও জমে আছে। রাস্তাটা জল কাদায় খুব পিচ্ছিল হয়েছিল। খুব সাবধানে এগোতে হচ্ছিল। আজ চেনা জনমানবহীন রাস্তা দিয়ে হাঁটতে আমাদের বেশ রোমাঞ্চ অনুভব হচ্ছিল। চারদিকে পুকুর, ডোবা, খাল, বিল জলে থই থই করছিল। ব্যাঙগুলো আরো বৃষ্টি হওয়ার আশা নিয়ে ঘ্যাঙর ঘ্যাঙর ডেকে চলেছে। আকাশের মুখ ভার, একদম কুয়াশার মতো বৃষ্টি ঝরছিল। আমরা হাতের টর্চের আলো জেলে দ্রুত পায়ে জঙ্গলটা পেরিয়ে যেতে চেষ্টা করলাম। হঠাৎ আমার মনে হলো রাস্তার মাঝখানে আবছা আলোয় একটা কিছু দাঁড়িয়ে আছে। সহসা সহসা সেটা অন্ধকারে মিলিয়ে গেল যেন। দেখ সোমনাথ, রাস্তায় একটা কুকুরের ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, এখন দেখতে পাচ্ছি না। আমি তার কথায় সায় দিলাম। এই সময় বৃষ্টির জোরও বাড়ল। আমার এক হাতে ছাতা, কাঁধে ব্যাগ আর অন্য হাতে টর্চ জ্বালা। আবার একটু হেঁটে যেতেই রাস্তার পাশে বাঁশঝাড়টা ভীষণভাবে দুলে উঠল, অথচ বাইরে তেমন জোরে হাওয়াও তো বইছে না। বাঁশের ডগাগুলো ঝুঁকে এসে আমাদের গা ছুঁয়ে গেল। সেগুলোকে কোনো রকমে পাশ কাটিয়ে যেতেই চোখে পড়ল কুকুরটা রাস্তায় দাঁড়িয়ে আছে। ট্রেনে ওঠার সময় আমি বড় মিষ্টির দোকান থেকে বেশ ভালো মিষ্টি কিনেছিলাম। সেগুলো আমার পিঠের ব্যাগের মধ্যে আছে। কুকুরটা কি মিষ্টির গন্ধ পেয়ে পিছু নিল? না, সে সম্ভাবনা অত্যন্ত কম। তাহলে হয়তো এমনই পথের কুকুর ঘোরাফেরা করে এখানে। এইসব ভাবতে ভাবতে আমরা কুকুরের একদম কাছে পৌঁছে গেলাম। কুকুরটা এমনভাবে রাস্তা ঘিরে দাঁড়িয়েছিল যে তাকে পাশ কাটিয়ে যাওয়া যাচ্ছিল না। এই যা যা, পালা, সরে যা রাস্তা থেকে। মনের মধ্যে ভয় উকি দিচ্ছিল। বলা যায় না, কুকুরটা আবার কামড়েও তো দিতে পারে। বারবার তাড়াতে চেষ্টা করলেও কুকুরটা কিছুতেই নড়ে না জায়গা থেকে। আর একটা জিনিস চোখে পড়তেই আমার বুকটা ধরাস ধরাস করে উঠল। কুকুরের মাথায় ওগুলো কি শিং নাকি? কুকুরটা এবার প্রণবের দিকে ফিরে তাকালো। কুকুরটার বিভৎস মুখ দেখে ভিমনি খাওয়ার জোগাড় হলো প্রণবের। ওরে বাবা, কি ভয়ঙ্কর মুখ রে! সোমনাথ, পালা, না হলে কামড়ে চিনে ফেলবে। কুকুরটির দুই সারি বড় দাঁত উন্মুক্ত হয়ে আছে। দাঁতের ভাগ দিয়ে রক্ত ঝরছে। চোখগুলো ভাটার মতো জ্বলছে। মাথায় দুটো বেশ বড় মজবুত দুটো শিং। এসব দেখে আমার শির দ্বারা বরফের স্রোত বেয়ে গেল। হিংস্র কুকুরটা
এবার এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। আর দাঁড়াতে পারলাম না, প্রণবের হাত ধরে টান দিয়ে বললাম, বাঁচতে হলে ছোটা শুরু কর। দুজনেই রাস্তার পাশে ঝোপ ঝাড় ভেঙে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালাম। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছিলাম আমরা। অন্ধকারে অন্ধকারে কোথায় কাদা জলে পা পড়ছে তাতে কোনো হুঁশ ছিল না।